21শে জানুয়ারি 2024 গৌহাটি থেকে সন্ধ্যা 5টার নাইট স্লিপার বাসে উঠে পড়লাম। সকালবেলায় দেখতে পেলাম আসামের তিনসুকিয়ার চা বাগানের মধ্য দিয়ে চলেছি। সকাল 7টা বাজতেই আসাম ছেড়ে শানপুরা দিরাক চেকপোস্ট দিয়ে প্রবেশ করলাম অরুণাচল প্রদেশের পূর্ব দিকে লোহিত জেলাতে। ব্রহ্মপুত্র নদী পার হয়ে সকাল 8:30টায় পৌঁছালাম তেজু শহরে। গৌহাটি থেকে তেজু আসতে বাস ভাড়া নিল 800 টাকা। প্রায় 1000 ফিট উচ্চতায় সাজানো গোছানো ছোট্ট জনপদ হলো এই তেজু। এবার ট্যুরে আমরা দুজন, আমি ও তারক। বাস স্ট্যান্ড থেকে 5 মিনিটের হাঁটা পথে একটা ডবল বেডরুম উইথ অ্যাটাচ টয়লেট নিলাম এই হোটেল অশ্বিনে। ভাড়া 600 টাকা প্রতিদিন। আমরা এখানে 2 দিন থাকব। পাশেই দাদা বৌদির বাঙালি হোটেলে খাবারের সুব্যবস্থা। লাঞ্চের পরে এলাম কমলালেবুর মার্কেটে। বিকেলে পায়ে হেঁটে তেজু শহর দেখতে বের হলাম। দুই কিলোমিটার দূরে আছে তেজু শহরের প্রবেশদ্বার। আমরা চলেছি শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে তেজু এয়ারপোর্টের দিকে। তেজু এয়ারপোর্ট দেখে যখন ফিরছি তখন সন্ধে হয়ে গিয়েছে। তেজুতে মিশমি ও খামপতি উপজাতিদের বাস। খামপতিরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী এবং মিশমিরা হিন্দু। পরদিন সকালে একটা অটোতে করে বের হলাম। উদ্দেশ্য তেজুর প্রধান আকর্ষণ পরশুরাম কুণ্ডে স্নান ও পুজো দেওয়া। তেরো কিলোমিটার পথ চলার পর অটো থামল। পৌঁছালাম তেজুর অন্যতম জাগ্রত মন্দির লক্ষ্মী মন্দিরে। প্রচলিত আছে সকল ভক্ত পরশুরাম কুণ্ডে যাবার আগে এই লক্ষ্মী দেবীকে দর্শন করে তবেই যান। আমরাও তার কোনো ব্যতিক্রম নই। মনোমুগ্ধকর প্রকৃতির মধ্যে দেবীর অবস্থান। আবার উঠে পড়লাম অটোতে।
এবার টি ব্রেক। বাদিকের রাস্তা চলে গিয়েছে চীনের দিকে, আর আমরা ডান দিকের রাস্তা ধরে যাব পরশুরাম কুণ্ডের দিকে। আমরা যতই সামনে এগোচ্ছি রাস্তা দুরূহ হচ্ছে বটে, কিন্তু প্রাকৃতিক দৃশ্য এক কথায় অতুলনীয়। 38 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম ব্রহ্মকুণ্ডে, এক বাঁকরহিত পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ। লোহিত নদীর উপর ব্রিজ, চলেছি আমরা পরশুরাম কুণ্ডের দিকে। তেজু থেকে 42 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম বহু আকাঙ্ক্ষিত পরশুরাম কুণ্ডে। এখানে দেখা যায় বেশ কিছু দোকানপাট। সিঁড়ি বেয়ে হাঁটা পথে আমাদের পৌঁছাতে হবে পরশুরাম কুণ্ডে। তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে চীনের মধ্যে এই নদীর নাম হয় সাংপো। ক্রমশ পূর্বমুখী হয়ে ভারতে প্রবেশ অরুণাচল প্রদেশের পাশিঘাটে। তখন এই নদীর নাম হয় দিহাং বা সিয়াং। পরে আসামের মধ্যে যখন প্রবেশ করে তখন নদীর নাম হয় ব্রহ্মপুত্র। কালিকা পুরাণ মতে যৌবন বিলাসী ক্ষত্রিয় রাজা চিত্ররথের লালসার শিকার হন মহাতেজা মুনি জামদগ্নির স্ত্রী রেণুকা। ক্ষিপ্ত মুনির আদেশে পুত্র ভার্গব মা রেণুকাকে তার হাতের কুঠার বা পরশ দিয়ে হত্যা করেছিলেন। মাতৃহত্যার পাপ স্খলনের জন্য পরশুরাম এই স্থানে এসে কুঠার দিয়ে গিরিপথে আঘাত করে ব্রহ্মকুণ্ডের জল এখানে প্রবাহিত করেছিলেন। তৈরি হলো এক অপরিসর কুণ্ড, আর এইখানেই স্নান করে তিনি মাতৃহত্যার দায় পাপমুক্ত হয়েছিলেন। নাম হলো পরশুরাম কুণ্ড, যা ব্রহ্মপুত্র নদীরই এক রূপরেখা।
আমরাও স্নান সেরে পুজো দিলাম। জয় ভোলা। মকর সংক্রান্তিতে হাজার হাজার পুণ্যার্থী এখানে স্নান করেন। বসে এক বিরাট মেলা। পাশেই তৈরি হয়েছে পরশুরামের মন্দির। লোকমতে এই স্থানেই বিষ্ণু অবতার পরশুরাম কুঠার দিয়ে আঘাত করে ব্রহ্মপুত্রের জল আনয়ন করেছিলেন। নৈসর্গিক দৃশ্য এক কথায় ফাটাফাটি। দাঁড়িয়ে আছি আমরা সিয়াং নদীর ব্রিজের উপর। কিছুটা যাবার পর আমাদের অটো আটকে গেল। রাস্তায় নেমেছে ধস। প্রায় সন্ধ্যার সময়ে আমরা পৌঁছালাম তেজু শহরের বোটানিক্যাল গার্ডেনে। গাছগাছালির মধ্যে শান্ত নিরিবিলি পরিবেশে গড়ে উঠেছে এই বোটানিক্যাল গার্ডেন। ধীরে ধীরে সূর্যের আলো কমতে শুরু করলো। আমরাও চললাম হোটেলের দিকে। আগামীকাল সকালের বাসে চলে যেতে হবে অপর এক অচেনা জায়গা রোয়িং এ। আকাশের দিকে তাকাতে চোখে পড়ল রঙের খেলা। বিদায় তেজু।